যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় এবার লালবাজার খুনের মামলা দায়ের করল। গতকালই লালবাজারে গিয়েছিলেন মৃত ছাত্রীর পরিবার এবং সেখানে দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ তারা করেছেন। লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন মৃত অনামিকা মণ্ডলের বাবা। লালবাজারের পর তারা আসেন যাদবপুর থানায়। কিভাবে অনামিকা মণ্ডল জলে পড়ে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রকে তলব এবং জিজ্ঞাসাবাদ। কিভাবে মৃত্যু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের, তা নিয়ে জল্পনা বাড়ালো বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীর বক্তব্য। তার দাবি, বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের খবর দিতে আসে, যাকে তিনি চিনতেন না। নিরাপত্তারক্ষীর দাবি, অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে তারা যখন ঘটনাস্থলে যান তখন দেখেন সেখানে আর অন্য কেউ ছিলেন না। আর এখানেই প্রশ্ন উঠছে, কে সেই মেয়ে যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেন? তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন? তা নিয়ে প্রশ্ন উঠছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যুর পর কেটে গেছে 3 দিন। এখনো ধোঁয়াশা কাটেনি কিভাবে মৃত্যু হলো বছর 21-এর মেয়েটার। এই প্রেক্ষাপটেই জল্পনা বাড়ালো বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তারক্ষীর বক্তব্য। অর্জুন দে 11 বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত। কম বেশি সব পড়ুয়ারই মুখ চেনা। তার দাবি, বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের খবর দিতে আসে, যাকে তিনি চিনতেন না। ছেলেরা যখন গ্যাদারিং করে যখন দৌড়ে আসছে এদিকে, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলে কিনা কাকু একটা মেয়ে পড়ে গেছে পুকুরে। তারা জানতে পারলেন কি করে ছেলেরা? যে এটা খবর দিয়েছে ওদেরকে, ওদের প্রোগ্রামে গিয়ে। সেই মেয়েটা কি ভেতরে ছিলেন? না না, সেই মেয়েটা খবর দিয়ে ওদেরকে এনেছে। কিন্তু সেই মেয়েটা কে আপনি জানেন? আমি জানি না। মানে সেটা স্টুডেন্ট হলে তো জানতে পারতেন। স্টুডেন্টসরাই বলতে পারবে, যে তাকে যারা খবর দিয়েছে সে তারাই বলতে পারবে। মেয়েটাকে আমি আর দেখিও নি। আমরা আছি 4 নম্বর গেটের ঠিক ভেতরে, এই যে ঝিল, সেই ঝিলের পাশে রেলিং এর ধারে, এবং এখানেই ওই ছাত্রী জলে পড়ে যায় এবং তারপর অচৈতন্য অবস্থায় তার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, তারপর তার মৃত্যু হয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অদূরে এখানেই হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল, এখনো অনুষ্ঠানের ব্যানার ফেস্টুন আছে। এখানেই প্রশ্ন উঠছে, কে সেই মেয়ে যিনি অনামিকাকে ঝিলে পড়ে যেতে দেখেন, বাকিদের খবর দেন? কিভাবে তিনি জানলেন অনামিকা পড়ে গেছেন? তাহলে কি তিনি অনামিকার সঙ্গেই ছিলেন? তিনি কি বিশ্ববিদ্যালয়ের কেউ নাকি বাইরের? এদিকে পুলিশ সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা গেছে, বৃহস্পতিবার রাত 10টার সময় হেঁটে ঝিলের কাছে শৌচালয়ের দিকে যান তরুণী। তার 10 থেকে 12 মিনিটের মধ্যে আরও 3 জনকে দেখা গেছে সেদিকে যেতে। ছাত্রীর দেহ জলাশয় থেকে তোলা হয়েছে আনুমানিক রাত 10:20 থেকে 10:25-এর মধ্যে। নিরাপত্তারক্ষী অর্জুনদের দাবি, অনামিকা জলে পড়ে যাওয়ার খবর পেয়ে তারা যখন ঘটনাস্থলে যান তখন দেখেন সেখানে আর অন্য কেউ ছিলেন না। এটা খবর পেলেন 10:20-25 আর ডুবে গেছেন কখন সেটা কি জানতে পারেন? জানি না, সেটা আমি বলতে পারছি না। উনি একাই গিয়েছিলেন? অনামিকা একাই ভেতরে গিয়েছিল বলছেন? অনামিকা অ্যাবাউট একা ছিল কি দুজন ছিল আমি একদম দেখিনি আমি। না, কিন্তু যখন আপনারা ঢুকলেন সবাই মিলে ছাত্রদের সঙ্গে, তখন ওখানে তো একাই ও ছিল, মানে পুকুরে পড়েছিল, কিন্তু পাশে আর কেউ ছিল না? পাশে কেউ ছিল না, একাই ছিলেন সেক্ষেত্রে? আমরা স্টুডেন্টসরা সব গ্যাদারিং ছিলাম, আমি সাথে আমিও ছিলাম। উদ্ধারের পর প্রথমে বেশ কিছুক্ষণ চলে শুশ্রূষা, অটো রাখা হয়, আসে অ্যাম্বুলেন্স। পিঠে প্রেশার দিয়ে তাকে জল কেন ডোবা ব্যক্তি যদি জল টল বেড়ায়, কিন্তু তার কোনো রকম সিমটম না দেখে তাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হয়েছে। মানে উদ্ধার করার কতক্ষণ পরে হাসপাতালে পাঠানো? 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে? ওই 10 মিনিট কি হচ্ছিল? তাকে তোলা, ডাঙা থেকে তাকে তোলাও অসম্ভব। তাকে তোলা হয়েছে, তারপর আনা হয়েছে। ছাত্ররা সব গ্যাদারিং করেছিল, প্রোগ্রামের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। প্রোগ্রামও চলছিল, প্রোগ্রাম চলছিল। ডোবার কথা শুনে প্রোগ্রাম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে ওরা। আশ্চর্যের বিষয় হলো, যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে কোনো সিসিটিভি কভারেজ নেই, নেই পর্যাপ্ত আলো। 3টি সিসিটিভি ক্যামেরার 2টি রয়েছে 4 নম্বর গেটে, যেখান থেকে কারা ঢুকছে কারা বেরোচ্ছে দেখা সম্ভব। আরেকটি রয়েছে ইউজি আর্টস বিল্ডিংয়ে, সেখান থেকে 4 নম্বর গেটে কারা ঢুকছে বেরোচ্ছে দেখা যায়। কেন সেটা কি আপনি জানতে পেরেছেন? জানি না স্যার, আমি একদম জানি না। একাই গিয়েছিলেন বলছেন? ও একা গেছে কি বন্ধু বান্ধবের সাথে, কেননা আমাদের এখান থেকে আমাদের ব্যাক সাইড বাথরুমখানা, কে যাচ্ছে আসছে আমাদের ফলো করা যায় না। আপনি যখন দেখেছিলেন বলছেন ও ডুবে আছে, তখন ওখানে ভেতরে কেউ ছিল না? কেউ ছিল না, আমরা তো স্টুডেন্টসের সাথেই এসছি। আমি আবার বলছি, স্টুডেন্টসের সাথেই এসছি। ও কখন কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, কিছু দেখিও নি। স্টুডেন্টসের সাথে এসে দেখলাম যে ও একটা মেয়ে বলছে যে ডুবে গেছে ওখানে
তা একটা ছেলে ওকে ডুবে ওকে তুললো, ডাঙায় নিয়ে এসছে, তখন ওকে হাত ধরে আমিও হাত ধরেছি, তুলেছি। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যও স্বীকার করে নিয়েছেন যে ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ নেই কর্তৃপক্ষের কাছে। বেসিক্যালি যেখানটায় মানে ছাত্রীটি পড়ে গিয়েছিল সেই জায়গার তো ফুটেজ আমরা পেতে পারিনি, কারণ ওই দিকে কোনো সিসিটিভি এখনো পর্যন্ত আমাদের নেই। বৃহস্পতিবার রাতের ঘটনাক্রম জানতে সোমবার ফের অনামিকা মণ্ডলের 3 বন্ধুকে তলব করে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশের প্রয়োজন নেই। পুরো আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে হিন্দু ও মুসলিম দুই ধর্মের সংগঠনই। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় 72টি মামলা হয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়েছে, ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশ জারির কোনো প্রয়োজন নেই। পুরো আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তবে কয়েকটি ধারায় সুরক্ষা প্রয়োজন। সংশোধনী আইনে বলা হয়েছিল, ওয়াকফ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এদিন এই ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যতক্ষণ না রাজ্য সরকার 5 বছর বা তার বেশি সময় ধরে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে কিনা তা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। না হলে ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ ঘটবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। अखिल भारतीय संत समिति इस अंतरिम आर्डर का स्वागत करती है। न्यायालय सर्वोच्च है, मुकदमा उसके यहाँ था। इसमें जो 2-3 महत्वपूर्ण बातें हैं, हम शुरू से यह चाहते थे कि संपत्तियों का रजिस्ट्रेशन, इनका कहना था कागज़ नहीं दिखाएंगे, रजिस्ट्रेशन नहीं कराएंगे, क्योंकि मूल तो विषय है कि रजिस्ट्रेशन में आपको यह तो बताना पड़ेगा कि ये प्रॉपर्टी आपने प्राप्त कहाँ से की है। आज মহামান্য সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত যে মামলা ছিল, মহামান্য সুপ্রিম কোর্ট কিছু বিষয়ের উপরে টেম্পোরারি স্টে বা অবজারভেশন দিয়েছে। তার জন্য আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেম্পোরারি অবজারভেশন বা অর্ডারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়কে হস্তক্ষেপ করবেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে বিপাকে ফেলতে চাইছে তার একটা সঠিক উপযুক্ত একটা রায় প্রদান করবে। ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল, সরকার মনোনীত আধিকারিক যদি সম্পত্তির চরিত্র নিয়ে নিজের রিপোর্ট জমা না দেন, তাহলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না। আইনে বলা হয়েছিল, যদি সরকার মনোনীত আধিকারিক সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন, তাহলে তিনি রাজস্ব রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন। আইনে বলা হয়েছিল, রাজ্য সরকার তার মনোনীত প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ বোর্ডকে রেকর্ড সংশোধনের নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে, বিতর্কিত জমির চরিত্র নিয়ে জেলাশাসকরা সিদ্ধান্ত নেবেন না। নাগরিকদের অধিকার নির্ধারণের জন্য সরকারি আধিকারিকদের অনুমতি দেওয়া যাবে না। ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা মালিকানা হস্তান্তর হবে না। এবিপি আনন্দ।